মেঝেতে পড়ে যাওয়া ওই ছোট্ট বাচ্চা মেয়েটা, যার চুলে ছোট একটা ঝুঁটি করা ছিল, দেখতে একদম পোর্সেলিন ডলের মতো। সে মেঝে থেকে উঠে দাঁড়িয়ে আধো আধো গলায় বলল, এই হ্যান্ডসাম ভাইটাই কি আমাদের বাবা? ড্যাডি, বাবা, আমাকে কোলে নাও, তোয়ান তোয়ান একটা হাগ চায়। সে তার ছোট ছোট দুটো হাত দিয়ে আমার পা জাপটে ধরল। ওর ভাব দেখে মনে হচ্ছিল ও এখনই আমার পা বেয়ে একদম আমার কাঁধ পর্যন্ত উঠে পড়বে। মেয়েটা দেখতে একদম ইয়ান বিংশুর মতো, ভীষণ কিউট আর সুন্দরী। ওর বড় বড় গোল গোল চোখগুলো যেন কথা বলছিল। ওকে দেখেই আমার শক্ত মনটা মুহূর্তেই গলে জল হয়ে গেল। অন্য বাচ্চারা ছিল একটা ছেলে, ওকে দেখতে ঠিক আমার ছোটবেলার মতো, কিন্তু ছেলেটা মেঝে থেকে উঠে একটা শব্দও করল না। ছোট বড়দের মতো গম্ভীর চেহারা করে সে একপাশে গিয়ে দাঁড়িয়ে রইল। ওর বড় বড় কালো চোখে আমার জন্য ছিল এক রাশ কৌতূহল আর হালকা কিছুটা রিজেকশন বা অনীহা। আমি ওর এই রিজেকশনটা বুঝতে পারছিলাম। আসলে আমি তো হুট করে ওর জীবনে বাবা হয়ে এসেছি, এর আগে তো কোনোদিন ওদের সামনে আসিনি। তাই হঠাৎ আকাশ থেকে পড়া একজন বাবাকে প্রথম দেখেই মেনে না নেওয়াটা খুবই স্বাভাবিক। তবে আমরা যদি কিছুটা সময় একসাথে কাটাই, তবে এই দূরত্ব এমনিতেই ঘুচে যাবে। আমি আমার দুই বাচ্চাকেই অনেক ভালোবাসি, শুধু টুইন্স নয়, একেবারে এক ছেলে আর এক মেয়ে। আমার এখন একটা ছেলে আর একটা মেয়ে আছে, একদম পারফেক্ট। মেজাজটা তখন আমার একদম ফুরফুরে হয়ে গেল। আমি নিচু হয়ে তোয়ান তোয়ানকে কোলে তুলে নিলাম এবং ওর তুলতুলেলে সাদা গালটা আলতো করে টিপে দিলাম। তোয়ান তোয়ান, তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি সাথে সাথেই তোমার ড্যাডিকে চিনে ফেলেছ। ছোট্ট মেয়েটা বড় করে মুখ হাঁ করে হাসল। বাবা, তুমি কোথায় খেলতে যাবে? তোয়ান তোয়ান তোমার সাথে যাবে। ওর চেহারা দেখে আমি হেসে বললাম, চলো, ড্যাডি তোমার সাথে খেলতে যাবে। তোয়ান তোয়ান খুশিতে চিৎকার করে উঠল, ওয়াও গ্রেট! বাবা তোয়ান তোয়ানের সাথে খেলতে যাবে। বাবা, তোয়ান তোয়ান তার স্ট্রোলার চালাতে চায়। তোয়ান তোয়ান তার স্ট্রোলার চালিয়ে বাবাকে দেখাবে। আমি তোয়ান তোয়ানকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। ছেলেটা আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সে একবার মুখ ঘুরিয়ে তার মা ইয়ান বিংশুর দিকে তাকালো। ইয়ান বিংশু তখন অফিসের চেয়ারে বসে তাকে হাত নাড়িয়ে ইশারা করছিলেন। বাচ্চা ছেলেটি কিছুক্ষণ ইতস্তত করে আমাকে ফলো করা শুরু করল। ওদের বয়স মাত্র ৩ বছর, কিন্তু ওরা বেশ সাবলীলভাবে হাঁটতে পারে। ছেলেটিকে দেখতে ঠিক আমার মতো, যেন আমরা দুজনেই একই সাথে তৈরি। সে আমাকে বাবা বলে ডাকছে না ঠিকই, কিন্তু খুব শান্তভাবে এবং নিঃশব্দে আমাকে অনুসরণ করছে। আমি যখন খেয়াল করলাম ছেলেটি আমার পেছনে আসছে, তখন আমি ইচ্ছা করেই আমার হাঁটার গতি কমিয়ে দিলাম, যাতে ও আমাকে ধরে ফেলতে পারে। ইয়ান বিংশু আমাদের যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। ওনার মনে তখন বারবার আমার সেই বিয়ের প্রস্তাব রিজেক্ট করার দৃশ্যটি ঘুরছিল। তবে আমি যখন বাচ্চাদের সাথে এত খুশি এবং বারবার নিজেকে বাচ্চাদের বাবা বলে ডাকছি, তখন উনি মনে মনে কিছুটা স্বস্তি পেলেন। ঠিক ওই সময় ওনার ফোনে একটা মেসেজ এলো। মেসেজটি ছিল ওনার বেস্ট ফ্রেন্ড গুইয়ের। সে খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কিরে, তোরা কি ম্যারেজ রেজিস্ট্রেশন করতে যাচ্ছিস? অভিনন্দন! ইয়ান বিংশু খুব ছোট করে রিপ্লাই দিলেন, অভিনন্দন দিস না, আমি রিজেক্টেড হয়েছি। গুই তো শুনে হেসেই খুন, কি বলিস? এক্সট্রাঅর্ডিনারি গ্রুপের সুন্দরী আর পাওয়ারফুল সিইও ইয়ান বিংশু বিয়ের প্রস্তাব দিল, আর সেটা রিজেক্ট হয়ে গেল? আমাকে জলদি বল, তোকে কিভাবে না করলো? শুনলে তো মনে হচ্ছে তোকে তোর ফ্যামিলি ফরচুন সামলাতে এখনই ফিরে আসতে হবে। ইয়ান বিংশু গম্ভীর হয়ে টাইপ করলেন, হাসিস না, আমি গেম লাইভ স্ট্রিম করার কথা তোর বাবা মাকে বলে দেব কিন্তু। গুই এবার একটু সিরিয়াস হলো। আচ্ছা সরি, সিরিয়াসলি বলছি, তোর মতো একজন গডেস বিউটি যে শত শত কোটি টাকার মালিক, তাকে কেউ না করতে পারে এটা বিশ্বাস করা কঠিন। ইয়ান বিংশু তখন ওনার বন্ধুদের দেওয়া সেই ছেলেদের পটানোর টিপসগুলো খুঁজছিলেন। গুই হাসতে হাসতে রিপ্লাই দিলে, এখন টিপস লাগবে? আচ্ছা দাঁড়া, এমন কিছু ট্রিক দিচ্ছি যাতে তুই তোর হ্যান্ডসাম হিরোকে খুব দ্রুত জয় করতে পারবি। তুই কি ওকে বলেছিস যে তোয়ান তোয়ান আর লেলে ওরই বাচ্চা? ইয়ান বিংশু হাসি মুখে লিখলেন, না, তবে মনে হয় ও বুঝে গেছে। লেলে তো দেখতে একদম ওর মতোই। ইয়ান বিংশু নিজের ভুল স্বীকার করে নিলেন। তিনি ভাবলেন হয়তো তিনি একটু বেশি তাড়াহুড়ো করে ফেলেছেন এবং সুচেনকে ভয় পাইয়ে দিয়েছেন। গুই পরামর্শ দিল, প্রথমে ওকে এখনই বিয়ে করার জন্য প্রেশার দেওয়া বন্ধ করো। ও তো এখন তোর কোম্পানিতেই কাজ করে, তাই না? ধাপে ধাপে ওর লাইফে ইনভলভ হ। ওকে জানো, বোঝো এবং ওর মন জয় করো। টিপসগুলো পড়ার পর ইয়ান বিংশুর সেই সুন্দর ঠান্ডা মুখে একটা ছোট্ট হাসির রেখা দেখা দিল। ওদিকে আমি বাচ্চাদের নিয়ে চলে এসেছি কোম্পানির ভেতরেই বানানো সেই স্পেশাল প্লেগ্রাউন্ডে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক খেলনা, স্ট্রোলার আর রেস ট্র্যাক আছে। ডিং! হোস্ট প্রথমবার বাচ্চাদের নিয়ে খেলতে এসেছেন। খেলনা গাড়ির প্লেগ্রাউন্ডে সফলভাবে চেক ইন সম্পন্ন হয়েছে। হোস্টের জন্য রিওয়ার্ড একটি রোলস রয়েস ফ্যান্টম। এটি পৃথিবীর অন্যতম দামি লাক্সারি কার, যার মূল্য ১৭০ মিলিয়ন ইউয়ান। এই আওয়াজ শুনে আমার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল। এই নিউবি ড্যাড চেক ইন সিস্টেম সত্যিই অবিশ্বাস্য। ১৭০ মিলিয়নের এই রোলস রয়েসের কাছে সব থেকে দামি বুগাট্টি ভেরন সুপার কারও কিছুই না। আমার চোখের সামনে তখন একটা ছবি ভেসে উঠল। আমি ড্রাইভ করছি, পাশে বসে আছে আমার বাচ্চাদের মা ইয়ান বিংশু, আর পেছনের সিটে বসে আছে আমার ফুটফুটে দুই বাচ্চা।
ভাবতেই মনটা এক অজানা শান্তিতে ভরে উঠল। বাবা, এটা তোয়ান গাড়ি। এটা পিঙ্ক কালার। দেখতে সুন্দর না? তোয়ান যেন কোনো গুপ্তধন খুঁজে পেয়েছে এমনভাবে তার পিঙ্ক কালারের খেলনা স্ট্রোলার বা গাড়িটা চালিয়ে আমার কাছে নিয়ে এলো। ও চাইল আমি যেন ওর প্রশংসা করি। আমি খুব আদর করে হেসে বললাম, খুব সুন্দর। আমার তোয়ানের রুচি তো দারুণ। বাবা তোমাকে শেখাবে কিভাবে গাড়ি চালাতে হয়। তোয়ান খুব ভাব নিয়ে বলল, আমার টেকনিক কিন্তু জোস। বলেই সে এক ঝটকায় গাড়িটা ঘুরাল এবং একদম প্রফেশনাল স্টাইলে ড্রাইভ করতে শুরু করল। পিচ্চি মানুষটা যেভাবে ওই খেলনা গাড়ি দিয়ে ড্রিফট করছিল মনে হচ্ছিল কোনো সুপারকার রেসার গাড়ি চালাচ্ছে। আমি খুশিতে তালি দিয়ে উঠলাম, গ্রেট! আমার তোয়ান তো সেরা। নিজের মেয়ের এমন ট্যালেন্ট দেখে আমার মনে এক অদ্ভুত গর্ব আর আত্মতৃপ্তি কাজ করছিল। এর আগে কখনো এমন অনুভূতি হয়নি আমার। মনে মনে ভাবলাম, বাবা হওয়ার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করা অসম্ভব। ঠিক তখনই হাততালি দিতে দিতে কেউ একজন এগিয়ে এলো। তোয়ান তো সত্যিই ওর মায়ের সব গুণ পেয়েছে। এতটুকু বয়সেই ও কত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে। বড় হলেও নির্ঘাত অসাধ্য সাধন করবে। তাকিয়ে দেখলাম পাশে একজন ২৮ বছর বয়সী যুবক দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাচ্ছিল্যের স্বরে তাকালাম। আমি বড় হয়ে কি হব না হব তাতে আপনার কি? আপনি কি সমুদ্রের পাড়ে থাকেন যে এত বেশি নাক গলাচ্ছেন? আর আমার মাম্মি আপনাকে বারবার বলেছে যেন তাকে ওই নামে না ডাকেন। তোয়ান ওর স্ট্রোলার থেকে লাফ দিয়ে নেমে আমার দিকে দৌড়ে এলো। সে তার ছোট্ট হাতগুলো দিয়ে আমার পা জড়িয়ে ধরল এবং ঝাং হুই এর দিকে এমনভাবে তাকালো যেন ও কোনো শত্রু। সে ফিসফিস করে বলল, বাবা, ওর নাম ঝাং হুই। ও মাম্মির পেছনে ঘোরে, কিন্তু মাম্মি ওকে একদম পাত্তা দেয় না। বাচ্চার এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। সত্যি, মেয়েরা বাবার জন্য আশীর্বাদের মতো হয়। ঝাং হুই তখন নিজেকে সামলাতে পারছিল না। ও অবিশ্বাসে সুরে জিজ্ঞেস করল, আপনি কি তোয়ান আর লেলের বাবা? ও আজই এই খবর শুনেছে এবং এটা যে সত্যি হবে তাও কল্পনাও করেনি। আমি ভ্রু কুচকে ওকে সংশোধন করে দিলাম, আমি তোয়ান আর লেলের বায়োলজিক্যাল ফাদার। ঝাং হুই রাগে নিজের মুষ্টি শক্ত করে ফেলল। ও ভাবতে পারেনি যে এই যমজ বাচ্চাদের আসল বাবা স্রেফ একজন কলেজ গ্র্যাজুয়েট হবে। ও মনে মনে ভাবছিল, এই ছেলের কাছে এমন কি আছে যা ওর কাছে নেই। সু চেন শুধু ওর থেকে বয়সে ছোট আর একটু বেশি হ্যান্ডসাম, এটাই তো। তবে ইয়ান বিংশু যেহেতু এখনো বিয়ে করেননি, তাই ঝাং হুই ভাবল ওর এখনো সুযোগ আছে। হঠাৎ ওর মুখে একটা কৃত্রিম হাসি ফুটে উঠল। মিস্টার সু, একজন পুরুষ হিসেবে আপনার শরীর তো শক্তিশালী হওয়া দরকার। তো চলুন আমরা একটা আর্ম রেসেল বা পাঞ্জা লড়ি। বাচ্চারাও দেখুক বাবার শক্তি কেমন। পুরুষের হাতের জোর তো থাকা চাই। ঝাং হুই ছোটবেলা থেকেই ট্রেনিং করেছে। ওনার শক্তির লেভেল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ওনার হাতের জোর ছিল প্রায় ১,০০০ জিন, যা প্রায় ৫০০ কেজির সমান। ও ভেবেছিল এই পাঞ্জা লড়াইয়ের মাধ্যমে ও আমাকে একটা উচিত শিক্ষা দেবে। ও আমাকে বুঝিয়ে দিতে চেয়েছিল যে একজন সাধারণ মানুষ আর একজন এলিট মানুষের মধ্যে কতটা বিশাল তফাৎ থাকে। আমি কিছু বলার আগেই ছোট্ট আদুরে তোয়ান আমাকে রক্ষা করার জন্য আমার সামনে এসে দাঁড়ালো। দুই কোমরে হাত দিয়ে সে খুব সাহসের সাথে বলল, তুমি কি আমার বাবার সাথে পাঞ্জা লড়ার যোগ্য? ঝাংওয়ে ওর কথায় রাগ করল না, বরং আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। মিস্টার শু, আপনি কি ভয় পাচ্ছেন? আসলে আপনি তো একজন সাধারণ মানুষ, তাই আমার সাথে লড়াই করতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি আপনাকে জোর করব না। আমি মনে মনে হাসলাম। জীবনে প্রথমবার এমন কাউকে দেখলাম যে নিজে যেচে মার খেতে চাইছে। ঠিক আছে, যেহেতু ও শখ করেছে, তাই আমি অনিচ্ছা সত্ত্বেও ওর প্রস্তাব মেনে নিলাম। সিস্টেমের মাধ্যমে পাওয়া আমার এই শক্তিশালী ফিজিক বা শরীরকে যে কোনো সাধারণ চুনোপুটি চ্যালেঞ্জ করতে পারে না। তোয়ান চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে রইল। সে জানত যে এই খারাপ লোকটা অনেক শক্তিশালী এবং ও এক হাত দিয়েই অনেক খেলনা গাড়ি তুলে ফেলতে পারে। ওর ভয় হচ্ছিল আমি না আবার হেরে যাই। ঝাং হুই তখন তার দম্ভ দেখাচ্ছিল। সুচেন, তুমি বড় বেশি অহংকারী। হারার পর বাচ্চাদের সামনে আবার কেঁদে দিও না কিন্তু। ঝাং হুই আমার বাচ্চাদের সামনে আমাকে অপমান করতে চেয়েছিল, তাই ও আমার সাথে পাঞ্জা লড়ার জন্য হাত বাড়ালো। কিন্তু লড়াই শুরু হওয়ার ঠিক ১ সেকেন্ডের ব্যবধানে আমি ঝাং হুইয়ের কবজি সজোরে টেবিলের সাথে মিশিয়ে দিলাম। ঝাং হুই পুরো শট হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ওর হাতের জোর তো ১,০০০ জিনের সমান। এই পুরো সার্কেলে ওর মতো শক্তিশালী আর কেউ নেই। ও বিশ্বাসই করতে পারছিল না যে একজন সাধারণ কলেজ স্টুডেন্ট ওকে এভাবে হারিয়ে দিল। ও নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, না, আমি আসলে তখন তৈরি ছিলাম না। চলো আরেকবার লড়া যাক। একপাশে দাঁড়িয়ে থাকা লেলে আমার দিকে তাকিয়েছিল। এবার ওর চোখে রিজেকশনের বদলে এক অদ্ভুত কৌতূহল দেখা গেল। আর আদুরে তোয়ান তো খুশিতে লাফাচ্ছিল এবং ড্যাডির জন্য চিৎকার করে তালি দিচ্ছিল। বাবা জিতে গেছে! বাবা সব থেকে শক্তিশালী! বাবা সবার সেরা! তোয়ান খুশিতে লাফাচ্ছিল। ওই মুহূর্তে ইয়ান বিংশু অফিসের কম্পিউটারে বসে সব দেখছিলেন। সু চেনকে জিততে দেখে তিনি মনে মনে খুশি হলেন এবং হাই হিল জুতো পরে বাচ্চাদের প্লে এরিয়ার দিকে রওনা দিলেন। ওদিকে ঝাং হুই আমাকে বারবার রিম্যাচ করার জন্য বলছিল। তোয়ান ওকে ভেংচি কেটে বলল,
আপনি একটা সোর লুজার। হেরে গিয়ে এখন বাহানা করছেন। একবার হেরে গিয়েও বলছে ও নাকি তৈরি ছিল না। ঝাং হুইয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল। ও জিদ ধরে বসে রইল যে আমাকে আরেকবার লড়তে হবে। আমি শান্ত গলায় বললাম, একবার হেরে কি আপনার মন ভরেনি, নাকি আরও অপমানিত হতে চান? ঝাং হুই দাঁত কিরমির করে বলল, এবার আমাকে হারালে তোমাকে 1,00,000 ইউয়ান দেব। আমি হাসলাম। যার কাছে কোটি টাকার ঘড়ি আর গাড়ি আছে তার কাছে এই 1,00,000 ইউয়ান কিছুই না। আমি সরাসরি বলে দিলাম, আমার টাকার প্রতি কোনো আগ্রহ নেই। ঝাং হুই তখন মরিয়া হয়ে বলল, ঠিক আছে, এবার হারলে আমি তোমার সামনে হাঁটু গেড়ে বসে তোমাকে বাবা বলে ডাকব। এবার তো রাজি? আমি মনে মনে ভাবলাম, ইয়ান বিংশুর পেছনে যারা ঘুরে তারা কি সবাই মার খেতে চায়, নাকি নতুন বাবা খুঁজছে? তোয়ান তোয়ানো গোল গোল মুখে বলল, আমারও এই শখ নেই। আমি তোমার মতো এত বড় ভাই চাই না, এটা লজ্জাজনক। তোয়ান তোয়ানের কথায় লেলের মুখেও হালকা হাসি দেখা গেল। ওর ওই গম্ভীর মুখে হাসি দেখে আমার বেশ ভালো লাগল। ঝাংহুই রাগে ফোঁস ফোঁস করছিল। সে দাঁড়িয়ে চিৎকার করে বলল, তুমি আসলে আমার সাথে লড়তে ভয় পাচ্ছ? আমি একটা আঙুল তুলে শান্তভাবে বললাম, ঠিক আছে, তোমার মার খাওয়ার শখ মেটানো যাক। আমি মাত্র একটা আঙুল দিয়ে তোমার সাথে পাঞ্জা লড়ব। পরে বলো না যে তোমাকে সুযোগ দিইনি। ঝাংহুই ভাবল আমি অনেক বেশি অহংকারী। সে ভাবল আগেরবার সে তৈরি ছিল না দেখে হেরেছে। এবার সে আমাকে বাচ্চাদের সামনে অপদস্থ করতে চাইল, যাতে সবাই বোঝে আমি আসলে কিছুই না। আশেপাশের মানুষজনও সেখানে জড়ো হল। একজন লোক অবাক হয়ে বলল, আরে, ওই ছেলেটা শুধু একটা আঙুল দিয়ে পুরো হাতটা ঠেকিয়ে রেখেছে। এটা তো অবিশ্বাস্য। ঝাংহুই তার সর্বশক্তি দিয়েও আমার তর্জনী 1 ইঞ্চিও নড়াতে পারছিল না। ওর ভেতরে তখন তোলপাড় শুরু হয়ে গেছে। আমি শান্তভাবে বললাম, তুমি তো তোমার সর্বোচ্চ শক্তি দিয়েছ, তাই না? এবার আমার পালা। তৈরি তো? ঝাংহুই বিশ্বাসই করতে পারছিল না যে একটা আঙুল দিয়ে ওকে হারানো সম্ভব। কিন্তু কথা শেষ হতে না হতেই আমার তর্জনী ওর পুরো হাতটা আবারও টেবিলের সাথে মিশিয়ে দিল। আড়াল থেকে এটি দেখে ইয়ান বিংশু খুশিতে নিজের হাত মুষ্টিবদ্ধ করলেন। সু চেনের জয় দেখে ইয়ান বিংশু খুশি হলেও মুহূর্তেই নিজের গম্ভীর ভাব ফিরিয়ে আনলেন। তিনি অফিসের বড় কাঁচের দেয়ালের ওপাশ থেকে সবকিছু দেখছিলেন। অফিসের কর্মীদের সামনে নিজের কঠোর ভাবমূর্তি বজায় রাখাটা ওনার জন্য জরুরি ছিল। পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাসিস্ট্যান্ট ঝাং বলল, ম্যাম, বাচ্চারা অনেকক্ষণ ধরে খেলছে, ওদের নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে। আমি কি ওদের পানি খেতে রাখব? ইয়ান বিংশু উত্তর দিলেন, ওদের অফিসে নিয়ে এসো এবং কিচেন থেকে লঞ্চ পাঠিয়ে দিতে বলো, সাথে এক্সট্রা সালাদও দিও। অ্যাসিস্ট্যান্ট ঝাং এবার বুঝতে পারল কেন ওনার বস শত কোটি টাকার কন্ট্রাক্ট ফেলে এখানে পড়ে আছেন। ওদিকে তোয়ান তোয়ান খুশিতে 3 ফুট উঁচুতে লাফাচ্ছিল। বাবা জিতে গেছে, বাবা সুপারম্যান, বাবা আমার আইডল। আশেপাশের বাচ্চারাও হাততালি দিয়ে উঠল। লেলের এক বন্ধু ঈর্ষাভরা চোখে ওর দিকে তাকিয়ে বলল, লেলে, তোর বাবা তো অনেক শক্তিশালী, মাত্র একটা আঙুল দিয়ে হারিয়ে দিল। বন্ধুদের এমন প্রশংসা শুনে গম্ভীর লেলের মুখেও হালকা হাসির রেখা দেখা দিল। যদিও সে খুব কম কথা বলে, তাও সে ছোট্ট করে সায় দিল। সিস্টেমের কারণে আমার শ্রবণ শক্তি এখন অনেক বেশি, তাই লেলের ওই ছোট্ট আওয়াজটুকুও আমার কান এড়াল না। আমি মনে মনে হাসলাম, যাক, ছেলেটা অবশেষে আমাকে মেনে নেওয়া শুরু করেছে। ঠিক তখনই ম্যানেজার গু এসে বললেন, মিস্টার শু, আপনাদের লঞ্চ রেডি, আপনারা কি এখন খাবেন? আমি বাচ্চাদের দিকে তাকালাম। তোয়ান তোয়ান ওর পেটে হাত দিয়ে বলল, বাবা, আমার খুব খিদে পেয়েছে। লেলে বরাবরের মতোই গম্ভীরভাবে সায় দিল। মাত্র 2 বছর বয়সের বাচ্চার এমন বড়দের মতো আচরণ দেখে আমি ওর গালটা আলতো করে টিপে দিলাম। লেলে সাথে সাথে ভ্রু কুচকে ফেলল আর তোয়ান তোয়ান হাহা করে হেসে উঠল। ঝাং হুই একপাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে খুব হতাশ হয়ে পড়ল। সবসময় সবার আকর্ষণের কেন্দ্রে থাকা মানুষটা আজ একটা জোকারে পরিণত হয়েছে। ও কিছুতেই মানতে পারছিল না যে একজন সাধারণ কলেজ স্টুডেন্ট কিভাবে ওকে মাত্র একটা আঙুল দিয়ে হারিয়ে দিল। ওর ধারণা হলো সু চেনের হাতের জোর নিশ্চয়ই 2,000 জিনেরও বেশি, না হলে ওকে এত সহজে হারানো অসম্ভব ছিল। ঝাংহুই তখনও নিজের মনে হিসাব মেলাতে পারছিল না। ও ভাবছিল, সুচেন তো মাত্র একজন সাধারণ কলেজ স্টুডেন্ট, তার পক্ষে এমন অবিশ্বাস্য শক্তি পাওয়া কিভাবে সম্ভব? ওর হাতের জোর কমপক্ষে 2,000 জিনের সমান হবে। তার মানে এই ছেলের চি এবং ব্লাড পাওয়ার অলরেডি 150 পয়েন্ট ছাড়িয়ে গেছে, এবং ও একজন সত্যিকারের ওয়ারিয়ার বা যোদ্ধায় পরিণত হতে যাচ্ছে। না হলে মাত্র একটা আঙুল দিয়ে ওকে এত সহজে হারানো কোনোভাবেই সম্ভব ছিল না। হঠাৎ ঝাংহুইয়ের মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। সুচেন কি তবে কোনো লোকানো মার্শাল আর্টস ফ্যামিলির উত্তরাধিকারী, যে কিনা নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য এই সাধারণ মানুষের দুনিয়ায় এসেছে? এই চিন্তাটা মাথায় আসতেই ঝাংহুইয়ের পুরো শরীর ভয়ে কাঁপতে শুরু করল। ও যত ভাবছিল তত ওর কাছে এটাই সত্যি মনে হচ্ছিল। সুচেনের ওই অসাধারণ সৌন্দর্য, যেটা ভাষায় প্রকাশ করা কঠিন, আর তার সাথে এই দানবীয় শক্তি, এই সব লক্ষণই বলছে যে ও কোনো সাধারণ মানুষ নয়। মার্শাল আর্টস ফ্যামিলির শিষ্যরা যখন দুনিয়াতে আসে, তাদের কোনোভাবেই চটানো উচিত নয়।
ঝাংহুই ভয়ে কুঁকড়ে গেল এবং মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে দ্রুত আমার দিকে এগিয়ে এলো এবং সবার সামনে ধপাস করে 2 হাঁটু গেড়ে বসে পড়ল। সে চিৎকার করে বলল, আমি আমার হার মেনে নিচ্ছি, বাবা। পুরো প্লেগ্রাউন্ডে পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিত সবাই একদম শট হয়ে গেল।